দাদা দিদিদের চামচা যেগুলো আছে, চারানার নেতা আছে, যাদেরকে যখন ইচ্ছা দল বার করে দেয়, যখন ইচ্ছা ঢোকায়, তারা দেখুন আজকে হই হই করছে। একটা বড় নেতা ছিল, প্রচুর হিংসা করত, তার নাম নিচ্ছি না, গিয়ে ঘুরতেন। আজকে সেই অবস্থা দেখুন কোন তলে নিতে চলে গেছে। হাজি থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, এখন গরু ছাগল ওই দিকে তাকাচ্ছে না। দফায় দফায় বিক্ষোভকারীরা স্লোগান দিলেন। আজকে একেবারে এনআইএ অফিস থেকে যখন প্রথমে বের করা হলো, বিধাননগর হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য ঢোকানো হলো এবং শওকত মোল্লাকে বের করা হলো। আর কিছুক্ষণ আগেই যখন এনআইএ স্পেশাল কোর্টে তাকে ঢোকানো হচ্ছে, সেই সময়ও বিক্ষোভকারীরা ঠিক একইভাবে চোর চোর স্লোগান দিতে জায়গা ঘুরে অবশেষে বাংলাদেশে পালাতে না পেরে ক্যানিং এর মাতচোর সে এনআইএ এর হাতে ধরা পড়ে গেল কামালগাজীর মোড়ে। না ওই চিংড়িহাট। দেখুন এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। হ্যাঁ, মাছির কথা নেই, ওই শওকত মোল্লা নিজে ওর বাহিনী, হারবন্দ বাহিনী সব নিয়ে সাতকন নিয়ে। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। অবস্থা নাকি মাছ চড় গ্রেপ্তার হয়েছে। একটু হাততালি দাও, একটু হাততালি দাও, মাছ চড় গ্রেপ্তার হয়েছে। এবার দলেরই বিধায়কের ছেলে দাদাগিরি করছেন বলে অভিযোগ তুলে সরব হলেন বিজেপি কর্মীরা। জানা গিয়েছে উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেশ কুমারের ছেলে ঋত্বিক কুমার দাদাগিরি চালাচ্ছে। এই অভিযোগ তুলে সরব হন বিজেপি কর্মীদের একাংশ। হাতে পোস্টার নিয়ে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, সদ্য তৃণমূল থেকে এসে বিজেপি হওয়া কর্মীদের নিয়ে ঋত্বিক কুমার ঘুরছেন এবং পুরনো কর্মীদের অপমান করছে। দর্শক, শওকত মোল্লা গ্রেফতার হওয়ায় শুভেন্দু অধিকারীর এবার অনেক বেশি লাভ হতে যাচ্ছে। এটা বোঝানোর জন্য, এটা বোঝার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন, শওকত মোল্লা অবৈধভাবে সাধারণ মানুষের টাকা পয়সা লুট করে, তাদের জমি লুট করে, তাদের জমি দখল করে সে পাহাড় সমান সম্পত্তি বানিয়েছেন। এই পাহাড় সমান সম্পত্তি এবার শুভেন্দু অধিকারী দখল করবে। আপনার কি বিশ্বাস হয় না? এই পাহাড় সমান সম্পত্তি এবার কি হবে? এই যে সম্পত্তিগুলো, এগুলো কি যাদের সম্পত্তি লুট করেছে তাদেরকে কি আবার ফেরত দেওয়া হবে? কখনোই হবে না। কখনোই যাদের সম্পদ লুট করেছে, যাদের বাড়িঘর দখল করে সেখানে রিসর্ট বানিয়েছে, সেখানে রেস্টুরেন্ট বানিয়েছে, এই সম্পত্তিগুলোকে আবার ফেরত দিবে তাদের কাছে? কখনোই ফেরত দিবে না। এই সম্পত্তিগুলো এবার বিজেপির নেতাকর্মীদের আয়ত্তে চলে আসবে। এখন দেখেন, আজকে শওকত মোল্লাকে মেডিকেল টেস্ট করানো হয়েছে, তারপরে আদালতে উঠানো হয়েছে। আদালতে উঠানোর পর তাকে 14 দিনের রিমান্ড দাবি করেছেন, যে 14 দিন তাকে আসলে টর্চার করবে পুলিশ, এবং আদালত সেটি রায় দিয়েছেন, যে আদালত পুলিশের হাতে 14 দিনের জন্য দিয়েছেন তাকে। এখন এই 14 দিন শুভেন্দু অধিকারী তার পিছন থেকে ডিমও ঢুকাইতে পারে, কলা গাছও ঢুকাইতে পারে, যা ইচ্ছা তাই করবে। এবং শওকত মোল্লা যদি বলে যে তার সম্পত্তি যা আছে তার থেকে অর্ধেক সম্পত্তি শুভেন্দু অধিকারীর, যেই কর্মী বলবো না, এখন শুভেন্দু অধিকারীর কথাই ডাইরেক্ট বলতে হবে, কারণ ওই নাম ধরে ধরে তো আর সবার কথা বলা যায় না। শুভেন্দু অধিকারীর কোনো কর্মী যদি লুট করে, দখল করে, যদি চাঁদাবাজি করে, সে নাম তো শুভেন্দু অধিকারীর হবে। এখন যারা চাঁদাবাজি করতেছে তাদের তো ওই এলাকার মানুষই চেনে, সবাই তো আর চেনে না। পুরো রাজ্য ধরে মানুষ তো, পুরো বাংলার মানুষ তো চেনে না। এখন শুভেন্দু অধিকারীর নামই তো বলতে হবে। তো এখন এই শওকত মোল্লার কত অপকর্ম বের হয়েছে, বড় বড় নিউজ চ্যানেলগুলি এখন তারা মুখ খুলেছে, এবং বলে না যে হাতি গর্তে পড়লে তখন পিঁপড়াতেও গিয়ে লাথি মারে। এখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় গিয়েছেন, বিজেপি ক্ষমতায় গিয়েছেন। এখন টিএমসির যত নেতা ছিল টিএমসি বা অন্যান্য
বেশিরভাগ তো টিএমসির উপরই এখন হামলা মামলা হচ্ছে। এদিকে যখন দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলো যে আসলে আপনি কি মনে করেন যে এই যে একের পর এক গ্রেফতার করা হচ্ছে, একদিনের ভিতরে এত পরিমাণ গ্রেফতার করা হচ্ছে নেতাদেরকে, টিএমসি নেতাদেরকে, যে আমরা আসলে নিউজ করেও পারছি না। আসলেই তো একদিনে যে পরিমাণ গ্রেফতার করা হচ্ছে টিএমসি নেতাদেরকে, যে আসলে সংবাদ মাধ্যমগুলি নিউজ করেও পারছে না যে এতগুলো নিউজ আসলে কেমনে করে। একজন যদি থাকে তো ওই একজনকে নিয়ে পুরো দিনটা তার সম্পর্কে খুশিয়ে নিউজ করা যায়, কিন্তু কয়েকজনকে যদি একসাথে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু এইগুলি কিন্তু আসলে এত নিউজ করা যায় না। তো এবার দিলীপ ঘোষ বলে যে 1000-এর উপর তারা আসলে 1000-এর বেশি নেতাদের প্রথম সারির এই শওকত মোল্লার মতো যারা আসলে বিধায়ক ছিল, তো এই লেভেলের নেতাদেরকে 1000 নেতাদেরকে, এই প্রথম সারির 1000 নেতাদেরকে গ্রেফতার করা উচিত, এটাই দিলীপ ঘোষের বক্তব্য। এখন দিলীপ ঘোষ এটা ভেবে রাখুক যে তিনি যখন ক্ষমতা থেকে চলে যাবেন, তেনারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন, তখন তেনাদেরও কিন্তু এই অবস্থা হতে পারে। দেখেন, শুভেন্দু অধিকারী তো ভেবেই নিয়েছে যে তিনি সারা জীবন ক্ষমতা থাকবেন, এবং শুভেন্দু অধিকারী সারা জীবন ক্ষমতায় থাকার জন্য যেই কাজগুলি করতে হবে সেগুলো কিন্তু অলরেডি করা শুরু করে দিয়েছেন। মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম তার দলকে ধ্বংস করতে হবে, এবং তাকে ধ্বংস করতে হবে, তাকে প্রাণে মেরে দিতে হবে। শুভেন্দু অধিকারী সেই কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন। তো মমতা চলে গেলে হাজার মমতা দাঁড়াবে, আপনারা দেখতে পাবেন। বাংলার মানুষ আসলে শান্তিতে থাকতে থাকতে একদম বেশি বলে না যে আমোদে মেতে গিয়েছেন, সেই অবস্থা হয়েছে বাংলার মানুষের। এবার শুভেন্দু অধিকারীর শাসন আমল কেমন বাস খায়, সেই বাসটা খাওয়ার পরই আবার মমতা ব্যানার্জির কথা মনে পড়বে, এবং মমতা ব্যানার্জিকেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে তারা দেখতে চাইবে। এটা বেশি দূরে না আসলে। তো যাই হোক, প্রিয় দর্শক, শওকত মোল্লার পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শওকত মোল্লার পরবর্তী আসলে তাকে কি করা হয় না করা হয়, তাকে কি আসলে গুম করে দেওয়া হয় কিনা, তিনি নাকি বাংলাদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন, তখনই তাকে আসলে ধরে ফেলা হয়েছে। তো এখন বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছে শওকত মোল্লা, এবং ওনার মেয়ে বলতেছিলেন যে উনি নাকি পুলিশের হাতে আসলে স্যারেন্ডার করতে চেয়েছিলেন, তার আগেই আসলে পুলিশ তাকে ধরে ফেলেছে, এমনটি কিন্তু বললেন। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, চলেন আমরা একটু দিলীপ ঘোষ সহ অন্যান্য কিছু ব্যক্তিদের ভিডিও দেখি এবং এই সম্পর্কে আরও কিছু জানি। নানা জায়গা ঘুরে অবশেষে বাংলাদেশে পালাতে না পেরে ক্যানিংয়ের মাতচোর সে এনআইএর হাতে ধরা পড়ে গেল কামালগাজীর মোড়ে। দেখুন, এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়, মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে প্রতিদিন এত অ্যারেস্ট হচ্ছে, তারা বিভ্রান্ত হয়ে পড়ছে, পোস্ট করতে পারছে না। হ্যাঁ, এটা ঠিকই, সমস্যা আছে, আপনাদেরও সমস্যা। কোথায় কোথায় খবর দেখাবেন? খবর টিভি খুললেই দেখি চোরদের মুখ দেখতে হয়। আমি তো ভয় টিভি খুলি না। আপনারা এত সুন্দর নিউজ দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে চাইছি না বা পাচ্ছি না, কারণ এই ধরনের লোকেদের বিরুদ্ধে একদিন কমপ্লেন করে এসেছি। তাদেরকে অনেকে চিনত না, তাদের মুখ দেখতে পাচ্ছে। সংবাদ মাধ্যমে যদি এই চোরদের মুখ ভরে যায় সকাল থেকে রাত অবধি, আমাদের পক্ষেও খুব মুশকিল। যারা সংবাদ দেখা, অনেকের একটা নেশা আছে, সারাদিন বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরে দেখেন, তারাও বোর হয়ে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জির ডানা ছাটা হলো। অভিষেক ব্যানার্জিকে সঙ্গে আগলে রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাব করছে। এই অবস্থায় দোলা সেন এবং তার সঙ্গে সায়নী ঘোষ, তাদেরকে সহকারীর দায়িত্ব দেওয়া হলো অভিষেকের সঙ্গে। দেখুন, যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন সমাজবাদী পার্টি নিয়ে, বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে, কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না।
যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটোবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই, কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোনো সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না, খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবেন। ফিরহাদ হাকিম শেষবারের মতো পুরসভা থেকে বেরিয়ে গেলেন নিজের চেয়ারকে প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র চিত্তরঞ্জন দাস যে চেয়ার অলঙ্কৃত করতেন তাতে বসার আমার কোনো অধিকার নেই, এটা উনি যাওয়ার আগে উপলব্ধি করলেন। এতদিন কি উনি মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো, কিছু না বলে চুপচাপ থাকুন। আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কী কী ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি, কি অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়, অপরাধ তো এরাই করেছে। এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। সেজন্য সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেমন না, সেরকম অন্যায় যে দেখে আর অন্যায় যে করে দুটোই সমান দোষী, সবাইকে সমান সাজা দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে কলকাতা পুরসভায় কি প্রশাসক বসতে চলেছে এবার? এখন কী হবে বলা যাচ্ছে না। খালি কলকাতা নয়, পশ্চিমবাংলার এই 135-40টা পুরসভা কর্পোরেশন আছে। দেখুন, হাওড়ার মতো পুরসভায় 8 বছর নির্বাচন নেই, দুর্গাপুরের কর্পোরেশনে এরকম 5-6 বছর নির্বাচন নেই। কি সরকার চলছিল এতদিন? এদের তো আগে যাওয়া উচিত ছিল, মানুষ শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে পাঠিয়েছেন। সেজন্য আমার যেটা মনে হচ্ছে সবই পরিষ্কার হবে, আগামী নভেম্বরের দিকে হয়তো সমস্ত পুরসভার নির্বাচনও হতে পারে। ক্লাবে ক্লাবে বিভিন্ন জায়গায় কলেজের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতারা দারুণ দারুণ ঘর বানিয়েছেন, এসি ঘর, নরম বিছানা, দামি বাড়ি। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে। ক্যানিং এর বেতাজ বাদশার নামটা অনেকে, হ্যাঁ সে এখন কোথায়? হ্যাঁ, সে এখন জেলের ভাত খাচ্ছে। তার নামটুকু পর্যন্ত এরা নিচ্ছে। কেন নিচ্ছে না? জড়িয়ে গেছে মালটা, আর ওর নাম নেওয়া যাবে না। আমি মালটা বলছি খারাপ ভাষার জন্য ভাববেন না। ও যা অন্যায় করেছে, ও আমাদের ছেলেকে খুন করেছে। 21-এ নির্বাচনের পরে আমাদের একটা ছেলেকেও খুন করেছে ওর দলের লোকেরা, মানে ওই তো ওর নেতৃত্ব হয়েছে। পুলিশ উনার কথা শুনবে? যেই পুলিশকে ধমকে চমকে জগছুড়া নেতা আমাদের ছেলেদেরকে তাড়া কাটাতো, সেই পুলিশ চা খাওয়াবার নাম করে ডেকে নিয়ে এসে অ্যারেস্ট করেছে। মাথায় আছে তো? হ্যাঁ, তাই মনে আছে তো নাকি? চা খেতে ডেকেছিল, তাই তো নাকি? উনিও ভাবছেন পুলিশ চা খেতে ডাকছে, ধরে তুলে নিয়ে গেছে। তো যখন যার দরকার লাগবে তাকে তখন ব্যবহার করবে। নওশাদ পেটের জ্বালায় রাজনীতি করতে আসেনি, পকেট ভর্তি করতে রাজনীতি করতে আসেনি, আর কাউকে তেল লাগানোর জন্য আসেনি। সুতরাং ও ভয় দেখাবে, আমি ভয় পেয়ে যাব, ও ছেলে আমরা নয়। আমি কেন শিক্ষার কথা বলছি? আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে গণনা রাত্রে যেভাবে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে জড়ো করে তাদের দ্বারাই হিংসা ছড়িয়েছিল এই নটোরিয়াস ক্রিমিনাল আর এক জগছুড়া নেতা। আজকে জগছুড়া নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আগামী দিন আসছে এই নটোরিয়াস ক্রিমিনালকে খুঁজে পাওয়া যাবে না। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, আমি বলে যাচ্ছি। এখন চিৎকার চেঁচামেচি করছো, করো। আপনাদের মনে আছে ক্যানিং এর বেতাজ বাদশা, সন্দেশখালীর বেতাজ বাদশার নামটা অনেকে, হ্যাঁ সে এখন কোথায়? হ্যাঁ, সে এখন জেলের ভাত খাচ্ছে। তার নামটুকু পর্যন্ত এরা নিচ্ছে। কেন নিচ্ছে না? জড়িয়ে গেছে মালটা, আর ওর নাম নেওয়া যাবে না। আমি মালটা বলছি খারাপ ভাষার জন্য ভাববেন না। ও যা অন্যায় করেছে, ও আমাদের ছেলেকে খুন করেছে। 21-এ নির্বাচনের পরে আমাদের একটা ছেলেকেও খুন করেছে ওর দলের লোকেরা, মানে ওই তো ওর নেতৃত্ব হয়েছে। তো আমাদের এই বুথের একটা ছেলেকে, হাসান ভাই নাকি হাসানুজ্জামান, হাসানুজ্জামান হচ্ছে, সরি ওটা হচ্ছে আমাদের দেগঙ্গাতে।
হাসান ভাইকে কে খুন করেছে? একটা বেটা জেল খেটেছে, আর একজন ভাবছে, আর যারা ভাবছে তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। ফাঁদে যখন পড়বে ওই বেটাকেও এই মামলায় জেল খাটাবো আমরা, এটা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বিভিন্ন মানুষের বক্তব্য দেখলেন, তার ভিতরে দিলীপ ঘোষ ছিলেন অন্যতম। দিলীপ ঘোষের এই বক্তব্য শোনার পর আসলে আপনার মতামত কি? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনার মতামত এখন জানা খুবই দরকার। দিলীপ ঘোষ আজকে ক্ষমতায় থেকে যেসব কথাবার্তা উনি বলতেছেন, উনি কালকে ওনার পাশার তল থেকে চেয়ারটা যখন সরে যাবে তখন ওনার অবস্থা কী হবে, ওনাকে কে বাঁচাবে, সেই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আশা করি শুভেন্দু অধিকারী খুব সুন্দর করে দেশ চালাবে, কিন্তু তিনি তো অলরেডি আকাম শুরু করে দিয়েছেন, তিনি তো অলরেডি জাতির সাথে বেইমানি শুরু করে দিয়েছেন। আচ্ছা, ওইসব কথা এখন যাব না। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শওকত মোল্লার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।